আমরা সংবিধানের মূল অধিকার নিয়ে বা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করছিলাম। তো লাস্ট ভিডিওতে আমি সেকশন 14 মানে 12 থেকে 18 পর্যন্ত আমি ডেলিভার করতে পেরেছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে আমরা 19 থেকে যতটা দেখব, যে যতটা করা যায় 19, 20, 21 তো করব, 22 পর্যন্ত যদি করতে পারি তাহলে করব। তো লাস্ট ভিডিওতে যতটুকু হয়েছিল সেটা একবার রিক্যাপ যদি করি, তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইট চলছিল। আমাদের ফান্ডামেন্টাল রাইটের সেকশন কত? 12 to 35। আমরা আর্টিকেল 12-এ কী ছিল? আর্টিকেল 12-এ ছিল রাজ্যের পরিভাষা মানে যে কোন কোন স্টেটের কাছ থেকে আমরা কোন মানে অথরিটির কাছ থেকে আমরা আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা দাবি করব। সেই স্টেট বা স্টেটের পরিভাষাটা কী, মানে স্টেট কত রকমের হতে পারে, কত রকমের থেকে বড় কথা কোন কোন জিনিসগুলো, কোন কোন সেক্টরগুলোকে আমরা স্টেট বলে বিবেচনা করব এবং কোনটা আমাদের সংবিধানে স্টেট বলে উল্লেখ করা আছে। যেমন সেখানে বলা আছে যে কোনো স্টেট গভর্নমেন্ট, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো থাকবেই। তার সঙ্গে যেগুলো অটোনমাস বডি, আমি বলেছিলাম যেগুলো অটোনমাস বডি, লাইক এলআইসি, লাইক রেলওয়ে, ঠিক আছে, লাইক রেলওয়ে, তারপর তোমার মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ঠিক আছে, এই ধরনের যত সংস্থা আছে, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, যারা পাবলিকের জন্য কাজ করে এবং পাবলিকের কাছে দায়বদ্ধ থাকে যারা, তাদেরকে আমরা ধরবো কোথায় না আর্টিকেল 12-এ স্টেটের পরিভাষায় তাদেরকে আনবো এবং এদের কাছ থেকে আমরা আমাদের মৌলিক অধিকার দাবি করতে পারি। 13-এ কী বলা ছিল? 13-এ বলা ছিল কোনো অবস্থাতেই আমাদের মৌলিক অধিকার কোনো সময় কোনোভাবেই মানে কেউ কেড়ে নিতে পারবে না বা কোনোভাবে আমাদের মৌলিক অধিকার হরণ করা যাবে না। যদি হয় তাহলে সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে তার এগেনস্টে আমাদের প্রতিকার করবে। আমাদের মৌলিক অধিকারের যাতে হনন না হয়, মৌলিক অধিকার যাতে খর্ব না হয়, সেইটা কে দেখবে না? দেখবে হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং তার জন্য যে রকমের আইন, মানে যদি কোনো আইন বা কোনো অ্যাক্ট, সেটা আগেও হতে পারে, সংবিধানের আগেও হতে পারে এবং সংবিধানের পরেও, সংবিধানের তৈরির পরেও যদি এরকম কোনো আইন থেকে থাকে যেটা আমাদের মৌলিক অধিকারকে খর্ব করছে, সেই আইন কোনো রকমভাবে সেই আইন পুরোটাই বাতিল হয়ে যাবে। যতটুকু পর্যন্ত মৌলিক অধিকার হরণ করছে ততটুকু পর্যন্ত বাতিল হয়ে যাবে। এটা ছিল 13। 14-এ কী বলা ছিল না? 14-এ বলছিল যে ইকুয়ালিটি বিফোর ল। আরেকটা কি জিনিস, দুটো জিনিস দেখেছিলাম তাই না? একটা ছিল ইকুয়ালিটি বিফোর ল, আরেকটা ছিল হচ্ছে তোমার, এটা কী করলাম, ইকুয়ালিটি বিফোর ল, আরেকটা ছিল হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই দুটো জিনিসকে আমি বুঝিয়েছিলাম কীরকমভাবে। ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে এসেছিলো? ব্রিটেনের রুল অফ ল থেকে এসছে। ধনী, দরিদ্র, গরিব, রাজা যে হোক না কেন আইনের চোখে সবাই সমান থাকবে, মানে আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা যা আছে, যাদের যে পোস্টটি বা যে স্ট্যাটাস, যে র্যাঙ্ক যারা হোল্ড করছে, তাদের আইনের থেকে সবাই নিচে থাকবে। এক্সেপশন, এখানে কিছু এক্সেপশন ছিল। সেই এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে যখন ভারতবর্ষে, শুধু ভারতবর্ষের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের উপরে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না এবং সিভিল প্রসিডিং করা যাবে না। দুটো জিনিস, ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না এবং সিভিল প্রসিডিং করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সেই পোস্ট হোল্ড করছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সংবিধান কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো। যতক্ষণ পর্যন্ত তারা পোস্ট হোল্ড করে রয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না বা সিভিল প্রসিডিং করা যাবে না। তার মানেটা কী হলো? আমরা ওই পোস্টটাকে বা ওই চেয়ারটাকে আমরা রেসপেক্ট করার জন্য আমাদের সংবিধানে এরকম কথা বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং গভর্নরের উপরে কোনো রকমের ক্রিমিনাল এবং সিভিল প্রসিডিং করা যাবে না। যখনই তার এগেনস্টে কোনো কিছু এরকম কোনো কেস আসবে, তখন কি হবে? তখন সাংবিধানিকভাবে তাকে সেই পদ থেকে সরানো হবে এবং যখনই সরানো হবে তখনই তার উপরে ক্রিমিনাল বা সিভিল প্রসিডিং করা যাবে। এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল গেল। ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল বিফোর ল যদি হতো ইকুয়ালিটি বিফোর ল, তাহলে সেখানে কিছু প্রবলেম আসে গভর্নমেন্টকে ঠিকঠাকভাবে দেশ চালানোর ক্ষেত্রে। কীরকম প্রবলেম আসে না? যারা একটু পিছিয়ে পড়া রয়েছে, মানে পিছিয়ে পড়া কমিউনিটি, তাদের আমরা যদি দেখি এখানে শিশু বা মহিলা যদি আমাদের থেকে কনসিডার করি, পুরুষদের থেকে মহিলারা বা শিশুরা তারা একটু পিছিয়ে আছে, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কিছু ক্ষেত্রে ভারতের যারা ট্রাইবস রয়েছে, মানে শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইবস হোক, ওবিসি হোক, যারা পিছিয়ে পড়া জাতি রয়েছে, তাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য তাদের জন্য ব্যবস্থা করা। এই ধরনের মানে একটা স্টেপ কাউকে
যে উপরে রয়েছে তার সঙ্গে আরেকটা স্টেপ কাউকে তুলে দেওয়া মানে হচ্ছে সে সমতুল্য হলো। এই সমান জায়গাটা নিয়ে আসার জন্য আমরা কী করি না ইকুয়াল প্রোটেকশন অফ লটাকে আমরা ইউজ করি। এই ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথা থেকে এসছে না, এটা এই ইকুয়াল প্রোটেকশন ল আমরা আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছিলাম। তো এটার ক্ষেত্রে যেমন দেখবে মানে নর্থ ইস্টে যারা থাকে, যাদের গোর্খা বা এই রেজিমেন্টে যারা থাকে, তারা দেখবে মিলিটারিতে যখন তাদের অ্যাডমিশন হয় তখন নর্মাল আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের হাইটের সঙ্গে তাদের হাইটের একটা কনসেশন দেওয়া হয়। এই কনসেশনটা কেন দেওয়া হয়? কারণ তারা ওই জায়গায় তাদের হাইটটা সবারই কম হয়, সুতরাং তাদেরকে যদি আমরা একদম এই জায়গার থেকে পুরোটা বাদ দিয়ে দিই সেটাও তো ঠিক দেখায় না। অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে তো ইকুয়ালিটি বিফোর ল হলো না। হ্যাঁ, ইকুয়ালিটি বিফোর ল হলো না, এইখানেই তো ইকুয়ালিটি বিফোর লয়ের সঙ্গে ইকুয়াল প্রোটেকশন অফ লয়ের যে দ্বন্দ্ব সেটা এখানেই ক্লিয়ার হয়ে যায়। কারণ সবাইকে নিয়ে চলতে গেলে, ভারতের সবাইকে নিয়ে চলতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা করতে গেলে ইকুয়াল প্রোটেকশন অফ লটাকে মেনে নিতে হবে। ওই জন্য প্রথমে ইকুয়ালিটি বিফোর ল আমাদের সংবিধানে থাকার পরে, অনেক চিন্তাভাবনা করার পরে, অনেক তর্ক বিতর্ক করার পরে সেই জিনিসটা ইকুয়াল প্রোটেকশন অফ লটাকে আরেকটা এর সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, যাতে এই প্রবলেমটা কোনো সময় না হয় যে যারা পিছিয়ে আছে, যারা একটু সমাজের থেকে অন্য ধারায় রয়েছে, তাদেরকে একসঙ্গে নিয়ে যাতে আমরা চলতে পারি, সেজন্য ইকুয়াল প্রোটেকশন অফ লটাকে এখানে করা হয়েছে। এটা কী দেখেছিলাম না 15-এ দেখেছিলাম হচ্ছে রেস, সেক্স, রিলিজিয়ন, ঠিক আছে না, রিলিজিয়ন, বার্থ প্লেস, তারপর হচ্ছে কাস্ট, এই কয়েকটা বেসিসে কারোর সঙ্গে কোনো রকমের ডিসক্রিমিনেশন করা যাবে না, কোনোভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না। যদি সেটাই করা হয় তাহলে সেটা কিন্তু সংবিধানের বাইরে, এবং সেটা ফান্ডামেন্টাল, কারোর সঙ্গে যদি করা হয় তার ফান্ডামেন্টাল রাইটের জায়গায় আঘাত আনা হবে, এবং সে ডাইরেক্ট তখন চলে যাবে কোথায় না সুপ্রিম কোর্টে। আমরা জেনেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট কি? ফান্ডামেন্টাল রাইট হচ্ছে এনফোর্সেবল বাই ল, মানে এটা আইনের প্রবর্তনযোগ্য। মানে এখানে কোনো কিছুর প্রবলেম হলে তুমি ডাইরেক্ট চলে যাবে কোথায়? সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে বা হাইকোর্টের কাছে চলে যাবে যে আমার ফান্ডামেন্টাল রাইটে আঘাত আনা হয়েছে। কোথায়? সুপ্রিম কোর্টে আমরা 32-তে যাব, আর হাইকোর্টে কততে যাব? 226-এ আর্টিকেলে বলা আছে যে হাইকোর্টে আমরা যেতে পারি, 32 আর্টিকেলে বলা রয়েছে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। তাহলে এই বেসিসে কারোর সঙ্গে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। কিন্তু হ্যাঁ, পজিটিভ ডিসক্রিমিনেশন হতে পারে। পজিটিভ ডিসক্রিমিনেশন কি বলেছিলাম আমি? পজিটিভ ডিসক্রিমিনেশন মানে হচ্ছে যে আমরা কোনো সমাজের উন্নতি করার জন্য আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন গভর্নমেন্ট করতে পারে, মানে আমাদের লেজিসলেচারের কাছে সেই মানে প্রপোজালটা রয়েছে, মানে আমাদের লেজিসলেচারের কাছে সেই অপশানটা অবশ্যই আছে যে তারা পজিটিভ ডিসক্রিমিনেশন অবশ্যই করতে পারে। এবং এই পজিটিভ ডিসক্রিমিনেশনটা কীভাবে হতে পারে না, পজিটিভ ডিসক্রিমিনেশনটা ঠিক আগে যেরকম বললাম, যদি যেমন কাজের ক্ষেত্রে মহিলাদের ভারী কাজ করতে দেওয়া হয় না, বা মহিলাদের ওমেন্সদের যখন প্রেগনেন্সি থাকে সেই সময় প্রেগনেন্সির সময় তাদেরকে একটা লম্বা ছুটি দেওয়া হয়, এই ধরনের জিনিসগুলো। এবার এই জায়গাটায় তোমরা যদি বলো যে না পুরুষদের সঙ্গে সমান যেহেতু রয়েছে, ডিসক্রিমিনেশন যেহেতু করা যাবে না, তাহলে মহিলাদের সঙ্গে, তাহলে পুরুষদের সঙ্গে তো ডিসক্রিমিনেশন করা হচ্ছে। তাহলে যেসব জায়গাগুলো তারা ফেস করে প্রবলেম, নর্মালি যে প্রবলেম ফেস করে, যেমন প্রাকৃতিকভাবে ন্যাচারালি মেয়েরা ছেলেদের থেকে অনেকটা মানে শারীরিক দিক থেকে ফিজিক্যালি অনেকটা উইক, তো সেই জায়গাটাকে একটু সেই জায়গাটাকে সমান রাখার জন্য আমরা এই পজিটিভ ডিসক্রিমিনেশনগুলো করি। বাচ্চাদেরকে দিয়ে ভারী কাজ করানো যাবে না, বাচ্চাদেরকে দিয়ে বা যেসব মাইন বা যেসব জায়গাগুলো হ্যাজার্ডাস যে জবগুলো, সেই হ্যাজার্ডাস জবগুলো করানো যাবে না। এই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি। কাস্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন তো অবশ্যই করা যাবে না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাস্ট যারা SC ST বা OBC ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন করি, তাহলে সেই ডিসক্রিমিনেশনটা আমরা অবশ্যই করতে পারি। ঠিক এই রকমভাবেই চলে আসে আর্টিকেল 16-এ বলছে যে এই 5টা ক্ষেত্রে কোনো পাবলিক জব, মানে জব বা পাবলিক এমপ্লয়মেন্ট আমি কেন বলছি, গভর্নমেন্ট যে জবগুলো আছে সেই সব ক্ষেত্রে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কোনোভাবেই ডিসক্রিমিনেশন করতে পারবো না এই 5টা বেসিসে। কিন্তু এখানেও জবের ক্ষেত্রে আমরা রিজার্ভেশন দেখি।
এবং সবথেকে বড় এখানে কেস হচ্ছে মন্ডল কমিশন। ওবিসির ক্ষেত্রে যেহেতু মন্ডল কমিশন যখন এসেছিলো তখন এইভাবেই পজিটিভ ডিসক্রিমিনেশনটা করেই সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে ঠিক রায় দিয়েছিল যে না, মন্ডল কমিশন মন্ডল কমিশন যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলো মেনে নেওয়া যাবে আদার ব্যাকওয়ার্ড কাস্টের ক্ষেত্রে বা এসসি এসটি যে ধরনের কাস্টে হোক না কেন তাদের ক্ষেত্রে একটা জব অপরচুনিটি, জবে একটা রিজার্ভেশন, যে কোনো পোস্টের ক্ষেত্রে রিজার্ভেশন, সেই জবে পাওয়ার ক্ষেত্রে হোক বা জবের পরে প্রমোশনের ক্ষেত্রে হোক, সব জায়গাতেই রিজার্ভেশনটা থাকবে। এবং তাছাড়া মহিলাদের ক্ষেত্রে রিজার্ভেশন, মানে পুরুষদের থেকে মহিলাদের রিজার্ভেশন, কিছু রিজার্ভেশন থাকবে, এজে রিল্যাক্সেশন থাকে মহিলাদের। কিছু জায়গায় আমরা দেখি এখন একটা নতুন এসছে রিজার্ভেশন সেক্টরে, সেটা হচ্ছে ইডব্লিউএসের ক্ষেত্রে আমরা দেখি যারা পিছিয়ে পড়া, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া আছে তাদের জন্য রিজার্ভেশন কিছু ক্যাটাগরি, কিছু পোস্ট রাখা হয়। তো এই ধরনের রিজার্ভেশনগুলো আমরা দেখি যে না জবের ক্ষেত্রে করা হয়ে থাকে, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে করা হয়ে থাকে এবং সেগুলোকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশনই ধরি এবং পজিটিভ ডিসক্রিমিনেশন অবশ্যই অ্যাকসেপ্টেবল টু দ্য কোর্ট। এবং এই গ্রাউন্ডে গিয়ে কেউ কোনো সময় কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে কেউ চলে গেল, গিয়ে বললো যে না এই গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডে তো আমার সঙ্গে ধরো কেউ ইডব্লিউএস এর রিজার্ভেশন পাচ্ছে আর কেউ পাচ্ছে না, যে পাচ্ছে না সেই গ্রাউন্ড ধরে বললো যে না আমার মৌলিক অধিকার হরণ হচ্ছে। কারণ কি, আমার 16-এ বলা হয়েছে যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই সব জায়গায় কাস্টের বেসিসে বা কোনো রকমের সেক্সের বেসিসে বা অর্থনৈতিক দিক দিয়ে কোনো রকমভাবে কোনো কারোর সঙ্গে ডিসক্রিমিনেশন করা যাচ্ছে না, করা হবে না। কিন্তু আমার সঙ্গে তো ডিসক্রিমিনেশন করা হচ্ছে, আমি তো পাচ্ছি না রিজার্ভেশন, এই লোকটা তো পাচ্ছে। কিন্তু কোর্ট তখন সুপ্রিম কোর্ট বলবে যে না, এটা ঠিক বলছো না, এটা ঠিক বলছেন না। তার একটাই কারণ, সেটা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন অবশ্যই লেজিসলেচার করতে পারে। লেজিসলেচার মানে আমাদের বিধানসভা, লোকসভা, যেটাই হোক না কেন আমাদের যারা আইন প্রণয়ন করে তাদেরকে বলা হয় লেজিসলেচার। সেই লেজিসলেচার অবশ্যই এটা করতে পারে এবং তার কাছে রাইট আছে পজিটিভ ডিসক্রিমিনেশনটা করার। ঠিক আছে না, এটা গেল। তারপর বলছি আমরা, তারপর আমাদের আর্টিকেল কী ছিল? আর্টিকেল ছিল 17-এ আমরা কী বলেছিলাম না, আনটাচেবিলিটি। 17-এ আমরা কী বলেছিলাম? আনটাচেবিলিটি। কোনো রকমভাবেই কোনো সময় কোনো কারোর সঙ্গে আনটাচেবিলিটির কোনো প্র্যাকটিস করা যাবে না। যদি করা হয় তাহলে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হবে। আনটাচেবিলিটির যদি কারোর সঙ্গে করা হয়, সে যদি কোর্টে চলে গিয়ে তার এগেনস্টে কেস করে, তাহলে কিন্তু সেটা ক্রিমিনাল অফেন্স, অবশ্যই ক্রিমিনাল অফেন্সের মধ্যে ধরা হবে। আনটাচেবিলিটি মানে ছিল, এখন হয়তো আস্তে আস্তে কমছে, কিন্তু তাও এখনও পর্যন্ত কিছু জায়গায় সেটা দেখা যায়, একদমই লোপ পায়নি জিনিসটা। তো নিচু কাস্টের লোকের হাতের কিছু জল খাবে না, খাবার খাবে না, তাদেরকে ছোবে না, এইসব জিনিসগুলো হচ্ছে আনটাচেবিলিটি। এবং এটা সংবিধানে খুব কড়াভাবেই বলা আছে যে যদি কেউ এরকম প্র্যাকটিস করে তাহলে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। আমি 18-এ আমরা বলেছিলাম যে 18-এ টাইটেল অ্যাবলিশ করতে হবে। যে কোনো টাইটেল যেটা আগেকার দিনের ব্রিটিশরা দিত সেই টাইটেল অ্যাবলিশ করতে হবে, এক্সেপ্ট যেগুলো মিলিটারি বা কোনো শিক্ষাগত দিক থেকে যে কেউ পেলো, ডক্টরেট হলো বা হলো, কেউ ডক্টর আছে তার নামের আগে টাইটেল, সেগুলো রাখা যাবে, কেউ মেজর, কর্নেল, সেগুলো রাখা যাবে। কিন্তু বাদবাকি কোনো টাইটেল যেগুলো বাইরের থেকে দেওয়া হবে বা কিছু, সেগুলো রাখা যাবে না। নাও এবার আমাদের আজকের ইয়েতে চলে আসি, সেটা হচ্ছে 19-এ বলছে, 19-এ আছে কি, 19-এ আগের দিন দেখেছিলাম 14 থেকে 18 কি 14 থেকে 14 to 18 ছিল আমাদের সমতার অধিকার। এবার 19 আছে আমাদের স্বাধীনতার অধিকার। কি? স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম। তাহলে এই রাইট টু ফ্রিডমের মধ্যে 19-এর মধ্যে কয়েকটা ভাগ আছে। এখানেও 6টা, আগের দিন আমরা যেরকম বলেছিলাম যে টোটাল 12 থেকে 35 পর্যন্ত 6টা আমাদের ক্যাটাগরি রয়েছে, যেখানে আমরা আমাদের মূল অধিকারগুলো আমরা পাই। 6টা ক্যাটাগরি ছিল, তো এখানেও ঠিক সেম 6টা ক্যাটাগরি রয়েছে। সেই 6টা ক্যাটাগরিকে আমরা আলাদা আলাদাভাবে দেখব। কিন্তু তার আগে জেনে নিই, আর্টিকেল 19কে আমাদের ব্যাকবোন অফ কনস্টিটিউশন বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু 19 শুধুমাত্র পড়ার জন্য নয়, 19 আমাদের লাইফে বেঁচে থাকার জন্য, আমাদের জীবন ধারণ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট। যদি তুমি সংবিধানের কোনো একটা বলো, সেটা ফার্স্টেই বলতে হয় 19-এর কথা। 19 এতটাই ইম্পর্টেন্ট কারণ এখানে আমাদের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা কি করতে পারবো, কিভাবে থাকবো, কিভাবে বেঁচে থাকবো, সেটা টোটাল আমাদের কী ধরনের স্বাধীনতা আছে সেটা আমাদের বলা আছে। যেমন
স্বাধীনতার আগে আমাদের যে অবস্থা ছিল, ব্রিটিশ কলোনিয়াল রুলে আমাদের যে পজিশন ছিল, সেই পজিশন থেকে আমরা বেরিয়ে তারপরে যে সংবিধান তৈরি করতে পেরেছি, সংবিধানের সবথেকে মূল ধারাই তো এইটা যে এতদিন পর্যন্ত আমরা পরাধীন ছিলাম, পরাধীন হওয়ার পরে এবার আমরা স্বাধীন হয়েছি, এবং স্বাধীন হয়ে আমরা কী কী করতে পারবো, এই স্বাধীন দেশে আমরা কী কী করতে পারবো, সেটাই হচ্ছে স্বাধীনতার অধিকার, ফ্রিডম, রাইট টু 1A তে বলা হয়েছে রাইট টু স্পিচ বা বাক স্বাধীনতা, রাইট টু স্পিচ। কী বলা হয়েছে? রাইট টু স্পিচ মানে আমরা যে কোনো কিছু আমাদের বলার অধিকার আছে, আমাদের সমস্ত কিছু বলার অধিকার আছে, আমাদের এক্সপ্রেস, এবং এর সঙ্গে আরেকটা স্পিচ অর এক্সপ্রেশন, ঠিক আছে না, আমাদের এক্সপ্রেস করার অধিকার আছে, আমরা যা কিছু বলতে পারি, আমরা সমালোচনা করতে পারি, আমরা সরকারের সমালোচনা করতে পারি, আমরা যার খুশি হোক সমালোচনা করতে পারি। তার জন্যই দেখবে প্রেসে বিনা দ্বিধায়, বিনা বাধায় সবার সমালোচনা করে, সে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কোনো স্টেটে যারই হোক না কেন, যে পদেই থাকুক না কেন, যতই মানে প্রভাবশালী হোক না কেন, সে তার সমালোচনা করা যায়, আমাদের কনস্টিটিউশনে এটা আমাদের অধিকার দেওয়া রয়েছে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই রাইট টু স্পিচ যেন কাউকে হার্ম না করে। যেরকম আজকে মিডিয়া চেঁচাতে পারে অনেক কিছুই বলতে পারে, কিন্তু অবশ্যই নিজের জায়গার মধ্যে থেকে তাকে বলতে হবে। এমন কিছু নয় যে টিভির সামনে এসে সে গালাগালি বকছে বা যাত্রার নামে। অবশ্যই এখন মিডিয়াগুলো সেরকমই অবস্থা হয়ে গেছে, মিডিয়াগুলোর অবস্থা তো এখন মোটামুটি এমনই অবস্থা যে দেখা যায় না টিভি খুললে, মিডিয়া অন্তত নিউজ চ্যানেলগুলোকে অন্তত দেখতে ইচ্ছা করে না, বাদবাকি সবই দেখো ঠিক আছে, নিউজ চ্যানেলগুলো দেখতে ইচ্ছা করে না। তো এমন হয়ে গেছে, এক একটা চ্যানেল এক একটা পার্টির পা ধরে বসে রয়েছে, তাদের টিআরপি বাড়ানোর জন্য, তাদের অ্যাডভার্টাইজমেন্টের থেকে পয়সা আসার জন্য তারা এরকমভাবেই চলছে মিডিয়াগুলো। যাই হোক, তো তার জন্য আমাদের মিডিয়ার বাইরের দেশেও খুব সুনাম আছে, আমাদের মিডিয়ার বেশ ভালো রকমের সুনাম অর্জন করেছে। তার মধ্যে কিছু অ্যাঙ্কার আছে, যাই হোক তাদের নাম না বলাই ভালো এখানে। তো কিন্তু আমাদের সংবিধানে এই মানে মিডিয়া, প্রেস বা যে কোনো ব্যক্তিকে তার মন খুলে বলার অধিকার রয়েছে, কিন্তু এটাকে খর্ব করা হচ্ছে কিছু জায়গায়, এখনও আমরা দেখতে পারি খর্ব করা হচ্ছে। যেমন রিসেন্টলি কুণাল কামরার কেসটা, তো হয়তো কিছু একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলেছে বা কিছু হয়েছে, সেটা তো কোর্ট দেখবে, সেটা কোর্টের দেখার কথা, কিন্তু তার কোর্টের থেকে জাজমেন্ট আসার আগেই সে কি করেছে না করেছে, কোর্টের থেকে জাজমেন্ট আসার আগেই তার এগেনস্টে এত কিছু করা, তার শোয়ের হল ভেঙে দেওয়া, হ্যাঁ না তা না, এইসব জিনিসগুলো একদমই কাম্য নয়। এটা একটা সভ্য দেশে, একটা রিপাবলিক কান্ট্রিতে, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা মেনে নেওয়া যায় না অ্যাকচুয়ালি। কারণ এইভাবে অনেকের আওয়াজ এইভাবে বন্ধ করে দেওয়া সরকারের একটা, বলতে পারো তানাশাহির দিকে এক সরকার এগিয়ে যাওয়ার সময় এই ধরনের জিনিসগুলো হতে থাকে। আমরা হিটলারকে যদি দেখি, তাহলে হিটলারের যে রাজত্বকালে, হিটলারের সময় এই ধরনের জিনিসগুলো খুব বেশি করে হতো প্রেসকে, বা আমাদের কলোনিয়াল রুলে আমরা দেখেছি, আমরা হিস্ট্রিতে দেখেছি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তারা তখন আমাদের প্রেসকে বলতেন, স্বাধীনতা ছিল না, প্রেসের কোনো স্বাধীনতা ছিল না, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল লিটন, তাই তো। ঠিক সেম কলোনিয়াল রুলে যদি আসতে হয় আবার, বা কলোনিয়াল রুলের মতোই যদি চলে আসে, তাহলে আমাদের স্বাধীন হয়ে কী লাভ হলো, তাই না? তো এই সব জায়গাগুলোকে দেখা উচিত, এবং অবশ্যই যে বলছে তারও অবশ্যই এটা মেনটেন করা উচিত যে যা তা যেন সে না বলে, যতটুকু বলার দরকার, যতটুকু বলা মার্জনীয়, ততটুকু বলাটাই উচিত। তাহলে এটা হচ্ছে রাইট টু স্পিচ। নেক্সট 1B-তে বলছে অ্যাসেম্বলি মানে পিসফুলি আমাদের অ্যাসেম্বলি সভা করার অধিকার রয়েছে। প্রত্যেকটা সাধারণ নাগরিকের পিসফুলি অ্যাসেম্বলি করার রাইট কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। অবশ্যই সেটা পিসফুলি হতে হবে। দাঙ্গা গিয়ে কোথাও সভা করলাম আর গিয়ে দাঙ্গা শুরু করলাম, সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। 1C-তে বলছে টু ফর্ম অ্যাসোসিয়েশন। আমরা কয়েকজন মানুষ মিলে অ্যাসোসিয়েশন, যা রুল রয়েছে অ্যাসোসিয়েশন তৈরি করার, যা ল রয়েছে সেই লয়ের আন্ডারে আমরা কিন্তু অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি, সেখানে কিন্তু আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। 1C এবার বলছে
1D, 1Dতে আমরা বলছি যে ফ্রি মুভমেন্ট, কি বলছি যে ফ্রি মুভমেন্ট থ্রু আউট দ্য ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গায় যখন খুশি যেমনভাবে খুশি আমরা কিন্তু যেতে পারি, সারা দেশ ভ্রমণ করতে পারি, কেউ আটকাবে না, কেউ পাসপোর্ট চাইবে না, কেউ ভিসা চাইবে না, কিছু চাইবে না। যদি ইন্ডিয়ান নাগরিক হও তাহলে অবশ্যই সারা দেশ, কাশ্মীর টু কন্যাকুমারিকা তোমাকে কেউ আটকাবে না, ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ কেউ তোমাকে কোথাও আটকাবে না যে পাসপোর্ট দরকার। বা কিছু কিছু জায়গা আছে যেমন সিকিমের কোনো একটা জায়গায় যেতে গেলে স্পেশাল পারমিট লাগে, সেগুলো ন্যাশনাল সিকিউরিটির জন্য, সেগুলো আর কিছু নয়, সেগুলো ন্যাশনাল সিকিউরিটির জন্য। সেখানে প্রোটেক্টেড কিছু প্লেস আছে, যেমন তুমি দেখা গেল যে লোকসভায় চলছে, লোকসভায় অধিবেশন চলছে, তার মাঝে তুমি গিয়ে ঢুকে পড়লে যে আমার ফ্রি মুভমেন্ট তো করার অধিকার আছে, আমি ফ্রি মুভমেন্ট করব। দ্যাটস নট। যেগুলো সিকিউরড এলাকা, তুমি কোনো বেস, আর্মি ক্যাম্পে আমি বহু আর্মি ক্যাম্পে গেছি, তো সেখানে কিছু রেস্ট্রিক্টেড জোন থাকে যেখানে একদমই বাইরের কাউকে অ্যালাউ করে না, ঠিক আছে? তো তুমি সেখানে ফ্রি মুভমেন্ট করে ঢুকে গেলে, সেটা অবশ্যই নয়। কিন্তু তাছাড়া তুমি যে কোনো জায়গায়, যে কোনো দেশে, তুমি যে কোনো ইন্ডিয়ার যে কোনো রাজ্যে, যে কোনো জায়গায় তুমি ঘুরতে পারো, এক্সেপ্ট কিছু প্রোটেক্টেড জায়গা, এবং অবশ্যই কারো বেডরুম ছাড়া, কারো বাথরুম ছাড়া তুমি অবশ্যই সব জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। ওকে না? দেন 1E তে বলছে, এটা কি হলো? ফ্রি মুভমেন্ট হলো। 1E তে বলছে আমরা রিসাইড অর সেটেলমেন্ট, আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকতে পারি এবং সেখানে সেটেলও হতে পারি। যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি থাকতে পারো অথবা সেটেল হতে পারো, এটা তোমার মর্জি, কেউ তোমাকে কোথাও গিয়ে আটকাবে না। হ্যাঁ, এখানেও কিছু জায়গা আছে, যে কিছু প্রোটেক্টেড এরিয়া আছে, যে প্রোটেক্টেড এরিয়ায়, যেমন তুমি আন্দামানে গিয়ে যদি বলো যে আমি জারোয়াদের সঙ্গে বসে হুল্লা করবো, তাহলে তো সেখানে কেউ তোমাকে থাকতে দেবে না, বরং তোমাকে উল্টে তারা মেরে ফেলবে। তো সেই জন্য সেখানে গভর্নমেন্টও তোমাকে পারমিশন দেবে না যাওয়ার, যে তুমি ওখানে গিয়ে তুমি তাদের সঙ্গে হুল্লা করো, তো অবশ্যই সেখানে যাবে না। তাছাড়া বাদবাকি যেসব প্রোটেক্টেড জায়গা নয়, সেসব জায়গায় তুমি অবশ্যই থাকতে পারো এবং সেটেলও হতে পারো, এটা তোমার মর্জি, অবশ্যই থাকতে পারো, এটা বলা হচ্ছে। তারপর 1F, এখানে বলা হচ্ছে রাইট টু প্রপার্টি। আগের দিনই বলেছিলাম রাইট টু প্রপার্টি নিয়ে তো বহুত ঝামেলা, বহুত কেস কামারি হয়েছে রাইট টু প্রপার্টি নিয়ে। এই রাইট টু প্রপার্টি কিন্তু অবশ্যই এখান থেকে আবার রিপিল করে দেওয়া হয়েছে, এবং এটাকে কোথায় নিয়ে চলে যাওয়া হয়েছে? এটাকে বলা হয়েছে লিগ্যাল রাইট করা হয়েছে, এবং 300A, আর্টিকেল 300A-তে একে প্লেস করা হয়েছে অ্যাজ এ লিগ্যাল রাইট। এটা আর ফান্ডামেন্টাল রাইট নেই। ফান্ডামেন্টাল রাইট নিয়ে একদিন খুব পরে আলোচনা করব। এখানে কতগুলো ইম্পর্টেন্ট কেস আছে, শঙ্করী প্রসাদ কেস 1951, 67-এ গোলকনাথ কেস আছে, আর সবথেকে বড় জাজমেন্টাল কেস হচ্ছে 13 বেঞ্চের যে ডিভিশন, যে বেঞ্চ থেকে যে রায়টা দিয়েছিল, কেশবানন্দ ভারতী কেস। এই 3-4টে কেস আছে, ইম্পর্টেন্ট কেস রাইট টু প্রপার্টির এগেনস্টে। সেই কেসগুলো নিয়ে আমি একদিন ডিটেলস আলোচনা করব, এবং খুব ইন্টারেস্টিং, গল্পটা খুব ইন্টারেস্টিং। কীভাবে ওই সময় 1951-এ কীভাবে জওহরলাল নেহরু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসেছিলো, কেন নিয়ে এসেছিলো, কিসের জন্য নিয়ে এসেছিলো, তারপরে ইন্দিরা গান্ধীর সময় ওই জিনিসটা কীরকমভাবে ফেস করেছিল। ভেরি ইন্টারেস্টিং টপিক। তো আমরা ডিটেলস আলোচনা করবো, কিন্তু এখন আপাতত জেনে রাখা যাক যে রাইট টু প্রপার্টি রিপিল করে দেওয়া হয়েছে, লিগাল রাইট করে দেওয়া হয়েছে 300A-তে। F চলে গেল, এবার 1G-তে বলছে যে আমরা যে কোনো জায়গায়, যে কোনো রকমের আমাদের যে কোনো প্রফেশন বা অকুপেশন আমরা যা খুশি করতে পারি। কারো ইচ্ছে মতন আমাদের কোনো অকুপেশন বা প্রফেশন আমাদেরকে বেছে নিতে হবে না। আমরা যে কোনো ধরনের অকুপেশন বা প্রফেশন আমরা অ্যাডপ্ট করতে পারি। সেটা সংবিধান আমাদের পুরোপুরি আমাদেরকে সেই জায়গাটায় সাপোর্ট করে। তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 19। এই রাইট টু প্রপার্টিটা না, এটা 78th অ্যামেন্ডমেন্টে, একটা জিনিস শুধু জেনে রাখো, 78th অ্যামেন্ডমেন্টে 44 অ্যামেন্ডমেন্টে 1978-এ যে 44th অ্যামেন্ডমেন্ট এসেছিল, সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো
এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এক্সামে এই পয়েন্ট থেকে অনেক কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বা রাইট টু প্রপার্টিকে কীভাবে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রিপিল করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল? 1978-এ, ঠিক আছে না? ক্ষেত্রে 19-এর ফ্রিডম কেড়ে নেওয়া হয়, মানে ফ্রিডম কেড়ে নেওয়া হয় মানে এরকম নয় যে ফ্রিডম সব পুরোপুরি কেড়ে নেওয়া হলো বা কিছু, না এরকম নয়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় এটাকে সাসপেন্ড করে দেওয়া যেতে পারে। এটা একদমই অ্যাবসোলিউট নয়। অ্যাবসোলিউট নয় মানে কীরকম বলছে সংবিধানের ভাষায়? এটাকে অ্যাবসোলিউট বলা হয় না। অ্যাবসোলিউট মানে কি, যে সব সময় থাকবে এরকম নয়। এটাকে কোনো কোনো সময় আমরা মানে যদি আমাদের লেজিসলেচার বা গভর্নমেন্ট যদি মনে করে যে না কোনো রকম এই ফ্রিডমটাকে কিছুদিনের জন্য আমরাকে সাসপেন্ড করব, তো করা যেতে পারে। কোন কোন ক্ষেত্রে সাসপেন্ড করা যেতে পারে? যেরকম রাষ্ট্রীয় মানে ন্যাশনাল এমার্জেন্সি যখন আসে 350 আন্ডার 356 আর্টিকেলের আন্ডার 356 যখন ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়। তো এলিয়েন কান্ট্রি মানে হচ্ছে শত্রু দেশ, বা এলিয়েন কান্ট্রি মানে হচ্ছে শত্রু দেশের সঙ্গে যদি তোমার কোনো রিলেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট তোমার কাছ থেকে এইটা ছিনিয়ে নিতে পারে, মানে লেজিসলেচার তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারে। তাছাড়া যদি এরকম হয় যে ন্যাশনাল এমার্জেন্সি হলো, তারপর যুদ্ধের ক্ষেত্রে কি বলে ওটাকে, ওয়ার, অ্যাট দ্য টাইম অফ ওয়ারের ক্ষেত্রে, যুদ্ধের সময় কিন্তু এই ইয়েগুলো থাকে না, ঠিক আছে? তো ফ্রিডম থাকে না। 4, আদালত অবমাননার কেসে, কন্টেম্পট অফ কোর্ট যেটাকে আমরা বলি, কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার ক্ষেত্রেও কিন্তু 19-এর এই ইয়েগুলো আমরা পাই না, ঠিক আছে? তো এটা গেল 19। এবার আমরা আর্টিকেল 20 দেখব। আর্টিকেল 20 আমাদেরকে কোনো রকমের কনভিকশনের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো সেটাই বলছে আর্টিকেল 20-তে। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, ঠিক আছে? এর মানেটা কি? মানে হচ্ছে যদি আমাকে কোনো ক্রাইমের বা কোনো অফেন্সের জন্য আমাকে যদি কনভিক্ট করা হয়, তাহলে আমি কিভাবে প্রোটেকশন পেতে পারি, কোন কোন জায়গায় প্রোটেকশন পেতে পারি। ফার্স্ট অফ অল আমাকে কী কারণে কনভিক্ট করা হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাতে হবে। টু ইনফর্ম মি, আমাকে অবশ্যই জানাতে হবে যে আমাকে কোন কারণে আমাকে কনভিক্ট করা হয়েছে এবং কোন অফেন্সের জন্য আমাকে ধরা হচ্ছে। মানে ধরো আমাকে কোনো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে আসলে সেটা অবশ্যই অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে, অবশ্যই তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে। এটা কিন্তু সবাইকে জানতে হবে যে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কেউ কাউকে তুলে নিয়ে যেতে, ধরো আজকে পুলিশের ভ্যান আসলো, যাকে দেখলো যাকে পারলো তাকে ধরে তুলে নিয়ে চলে গেল, ঠিক আছে? তো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কিন্তু রকমভাবে তোমাকে অ্যারেস্ট করতে পারে না, ঠিক আছে? তো হ্যাঁ, এবারে কোথাও দাঙ্গা হচ্ছে বা কিছু হচ্ছে, সেখান থেকে এক ঝাঁক লোককে তুলে নিয়ে গেল, সেটা আলাদা কেস, ঠিক আছে? সেটাও আমরা পরবর্তীকালে আসবো। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে যদি কোনো রকমেরভাবে কনভিক্ট করা হয়, তাহলে অবশ্যই তোমার জন্য প্রপার কারণ তোমাকে দেখাতে হবে এবং অবশ্যই তোমাকে বলতে হবে তোমায় কী কারণে করা হয়েছে। তাছাড়া তারপরে হচ্ছে আর তোমার এই যে তুমি যদি কোনো ল ব্রেক না করো, তাহলে তোমাকে অবশ্যই তোমাকে কোনো পুলিশ কিন্তু কিছু করতে পারবে না। তারপর 3 নম্বর বলছে তোমাকে ধরো অ্যারেস্ট হলো, তোমাকে ধরো পুলিশে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে ধরো 2024-এই তোমাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে? তো কাউকে অ্যারেস্ট করা হলো 2024-এই, বারবার তোমাকে বলছি, বলাটা ঠিক না, তো যাই হোক, কাউকে ধরো 2024-এ কেউ অ্যারেস্ট করলো। 2024-এ অ্যারেস্ট করার পর
তাকে বলল যে এই 2000 সাপোজ সে চুরি করেছে বা কিছু করেছে, এই 2024 যে আইন রয়েছে সেই আইনে তোমার সাজা হবে না, তোমার আইনে সাজা হবে হচ্ছে আওরঙ্গজেব যে সময় ছিল সেই সময় যে চুরি করলে হাত কেটে নেওয়া হতো সেই আইনে তোমাকে সাজা দেওয়া হবে। আমাদের মহামান্য আদালত যদি এই রায় দেয় তাহলে জিনিসটা কেমন হবে? ঠিক সেম জিনিস, তোমাকে যে সময়ে অ্যারেস্ট করা হচ্ছে, যে সময়ে তুমি যে সময়ের বিচার পাবে, সেই সময়ের আইন ব্যবস্থায় বা সেই সময়ের আইনে যে জিনিস, যে তোমার শাস্তির এগেনস্টে যে আইনের কথা বলা আছে সেই আইনেই তোমাকে সাজা দিতে হবে। কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট, এখানে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্টে তোমাকে সাজা দেওয়া যাবে না, কাউকে সাজা দেওয়া যাবে না। ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কাউকে একই অফেন্সের জন্য, একই ইসের জন্য, কনভিকশনের জন্য বা একই অফেন্সের জন্য তাকে দুইবার শাস্তি দেওয়া যাবে না। তার মানে এই নয় যে চোর চুরি করে আসলো তারপরে বেরিয়ে আবার চুরি করলো তার জন্য তাকে আবার ধরা যাবে না, এটা একদমই নয়। মানে দুইবার সাজা দেওয়া যাবে না, মানে একই অপরাধের জন্য। মানে ধরো আমি একবার চুরি করেছি, তার জন্য আমাকে বললো যে তোমাকে 10 মাস জেলে থাকবে, আবার 10 মাস জেলে থাকবে, এরকম হবে না। ঠিক আছে? যদি সাজা হয় যে 10 মাস জেলে থাকবে তাহলে 10 মাস জেলেই থাকবো আমি, কিন্তু ওই 10 মাসের পরে আবার খুলে দিয়ে আবার বললো যে আবার 10 মাসের জন্য তোমার সাজা হয়েছে, এটা কোনো দিন হবে না। ঠিক আছে? তো একই সাজার জন্য দুবার সাজা কোনো দিন, একই শাস্তি, এই ক্রাইমের জন্য দুবার কোনো দিন সাজা হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে এই আর্টিকেলের মূল কথা। এবার আর্টিকেল 21টা কিন্তু আমাদের পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইফ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইফ, পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইফ, আর্টিকেল 21, very very important. Personal liberty and protection of life, protection of life, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 20-র মূল কথা, যে প্রত্যেককে মিনিংফুলি এবং ওয়ার্থফুলি তাকে বাঁচতে দিতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 21-এর মূল কথা। এবং তার জন্য যদি এরকমও হয়, তার জন্য দেখবে সুইসাইড আমাদের দেশে কিন্তু সুইসাইড ইজ এ ক্রাইম। তার কারণ হচ্ছে এই সংবিধানের এই আর্টিকেলের জন্য। কেউ যেরকম কোনো মানুষকে লাইফ থ্রেটনিং কোনো রকমের কিছু কিন্তু করতে পারবে না, এবং তার পার্সোনাল লিবার্টিতেও কেউ কোনো সময় হাত দিতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল 21-এর মূল কথা। এবং সেই জন্যই সুইসাইড এখানে ক্রাইম। এবং ঠিক সেইভাবেই এখানে পার্সোনাল লিবার্টি মানে হচ্ছে কেউ কারো ড্রয়িং রুমে বসে আছে চুপচাপ, কেউ কারো বেডরুমে বসে আছে চুপচাপ, সেখানে গিয়ে তুমি হঠাৎ করে গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বে, বা কেউ সেখানে হঠাৎ করে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তার পার্সোনাল লিবার্টি, তাকে পার্সোনাল লিবার্টি তাকে দিতে হবে, এবং তাকে একা থাকার, যেটা একান্তে থাকার যেটা স্বাধীনতা, সেটা তাকে কিন্তু অবশ্যই দিতে হবে। একান্তে থাকার মানে সেটা তাকে দিতে হবে। তাছাড়া আর কি, এখানে অনেক রকমের রাইটের কথা, যেরকম সুপ্রিম কোর্ট এখানে অনেক রকমের রাইটের কথা বলে। সুপ্রিম কোর্ট এখানে কতগুলো রাইটের কথা বলে না, সুপ্রিম কোর্ট বলে যে মানুষকে ঠিকভাবে, সুস্থভাবে এবং মিনিংফুলি এবং ওয়ার্থফুলি বেঁচে থাকতে গেলে কতগুলো রাইটের দরকার হয়। যেরকম রাইট টু লিবার্টি, রাইট টু লাইভলিহুড, রাইট ফর এনভায়রনমেন্ট। এখানে এনভায়রনমেন্টের ক্ষেত্রেই চলে আসে একটা জিনিস, সেটা হচ্ছে পলিউশন। যেমন দেখবে গাড়িতে পলিউশন না থাকলে বা বাইকে পলিউশন না থাকলে পুলিশ এসে ধরে, ফাইন করে। কিসের জন্য? কারণ তোমার গাড়িতে তুমি পলিউশন না করলে ইটস ওকে,
তুমি বলতে পারো যে আমার পার্সোনাল লিবার্টি আছে, আমার অধিকার আছে, আমার স্বাধীনতা আছে, আমি নিজের গাড়িতে পলিউশন করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমার এই ব্যক্তিগত ব্যাপারের জন্য তোমার গাড়ির থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, যে পলিউশনটা হচ্ছে, সেই পলিউশনটা আরেকজনকে ক্ষতি করছে, তার জন্যই তোমার এটা অফেন্স, তার জন্যই এটা অফেন্স। এবং সেই জন্যই সেই জন্য তার এগেনস্টে ল বানানো হয়েছে, তার এগেনস্টে ল বানানো হয়েছে, এটা করলে এটা ফাইন হবে বা অন্য কোনো শাস্তি হবে বা যেটাই হোক সেটা হবে, শাস্তি হবে। যদি এটা অন্য কাউকে প্রবলেম না করতো তাহলে কোনো প্রবলেম হতো না। তাহলে এবার বলতে পারো যে তাহলে তো অনেক রকমের অনেক কলকারখানা অনেক দূষণ করছে, অনেক কিছু করছে, সেগুলো একটা বৃহৎ জিনিসের জন্য সেটা হচ্ছে। বৃহৎ জিনিসের জন্য মানে কি, একটা বৃহৎ অংশের উন্নতির জন্য একটা কলকারখানা খোলা হয়েছে, একটা অনেকের জব সিকিউর হবে, অনেক মানে ইকোনমিক্যাল, দেশের ইকোনমিক্যাল মানে ডেভেলপমেন্ট হবে, সেই সবের জন্য করা হয়েছে, তাই জন্য সেটাকে আলাদা ধরা হয়। তবুও সেটাকে একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে, সেটা যদি কেউ ওভার করে তাহলে কিন্তু সেখানেও পানিশমেন্ট আছে, প্রত্যেকটা জায়গায় পানিশমেন্ট আছে। তো এনভায়রনমেন্টের সঙ্গে নিয়ে যদি এনভায়রনমেন্ট নিয়ে যদি কেউ খেলা করে তাহলে তার এগেনস্টে পানিশমেন্ট আছে। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমি ইন্ডিয়াতে, তো এটা নিয়ে খুব বড় রকমের একটা মানে কি বলবো অরাজকতা চলছে, যেখানে সেখানে জঙ্গল কাটা, যেখানে সেখানে পলিউশন। কদিন আগেই এনভায়রনমেন্টাল গভর্নমেন্ট অনেক রকমের স্টেপ নিচ্ছে যেটা এনভায়রনমেন্টাল ইস্যু হচ্ছে, এবং তাছাড়া আমরা নিজেরাও করছি। আজকের দিনে দাঁড়িয়ে জল বা বাতাস, হাওয়া যেরকমভাবে পলিউটেড হয়ে রয়েছে, তাতে তো কতদিন বেঁচে থাকবো ঠিকঠাক নেই, জানা নেই ঠিকঠাকভাবে। যাই হোক, এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তারপর হচ্ছে রাইট টু হেলথ। ঠিক এইখান থেকে হেলথের ব্যাপারটাও চলে আসে, রাইট টু হেলথ মানে আমরা দেখি গভর্নমেন্ট বিভিন্ন রকমের পোলিও ভ্যাকসিনেশন, করোনা গেল, করোনার ভ্যাকসিনেশন, অন্য রকমের ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেই ধরনের জিনিসগুলো গভর্নমেন্ট থেকে করা হয়, এবং সেটা তোমার রাইটের মধ্যেই, ভালোভাবে বেঁচে থাকার জন্য রাইটের মধ্যেই পড়ে। এছাড়া এর মধ্যে অনেক কিছু আছে, এডুকেশন আছে, শেল্টার আছে। শেল্টারে আমরা দেখি যে এই যে আবাস যোজনা যেটা আছে, সেই আবাস যোজনাটা সবাইকে শেল্টার দেওয়ার জন্য যে আবাস যোজনা করা হয়েছে, গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভটার জন্যই, মানে এই ইনিশিয়েটিভটা কেন নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আমাদেরকে শেল্টার দেওয়াটা গভর্নমেন্টের একটা দায়িত্ব, বা আমাদের প্রত্যেকের শেল্টার পাওয়া হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এডুকেশানে যেরকম প্রাইমারি এডুকেশানটা সবসময় ফ্রি করে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট স্কুলে প্রাইমারি এডুকেশান ফ্রি করে দেওয়া হয়েছে, বা পরবর্তী যে এডুকেশান 12 পর্যন্ত যে গভর্নমেন্ট স্কুলের এডুকেশান রয়েছে সেটা অনেক কম ফিজে নেওয়া হয়, তার জন্য শুধু এই কারণেই যে প্রত্যেকটা মানুষের এডুকেশান পাওয়ার রাইট রয়েছে। তাহলে এই ধরনের রাইটগুলো আমাদের 21-এ বলা হয়েছে, যে ধরনের রাইটগুলো একটা মানুষকে বেঁচে থাকতে গেলে, ঠিকঠাকভাবে বেঁচে থাকতে গেলে, ওয়ার্থফুলি, ওই জন্য বলছে না, ওয়ার্থফুলি আর মিনিংফুলি বেঁচে থাকতে গেলে এই জন্য রাইটগুলো দরকার। এবং তাহলে এই হচ্ছে আমাদের মূল অধিকার। 21 পর্যন্ত আজকে থাকুক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আজকে 21 পর্যন্ত থাকুক। 21-এ আরও কিছু বলার ছিল, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।